রেখেছে। তার মধ্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর মারাত্মক আহত হওয়া, জখম হওয়া এবং তার সেই যে রক্তাক্ত ছবিগুলো যেভাবে সামাজিক মাধ্যমে ভাসছিল এবং তাকে কেন্দ্র করে এক অবিস্মরণীয় সেই রাজনৈতিক সমীকরণ আমরা দেখতে পেয়েছি, যেটি গত ১ বছরে আসলে হয়নি। সেটি হলো যে আমরা জানি যে গণ অধিকার পরিষদের সঙ্গে অনেকেই রাজনীতির টানাপোড়েন আছে। তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু যখনই জনাব নুরুল হক নুর আহত হয়ে গেলেন, অমনি বিএনপির তারেক রহমান সাহেব থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ তারা তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। তারপর সরকারের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুল, প্রেস সচিব, তারা হাসপাতালে দেখতে গেলেন। এরপর জামাতের নেতৃবৃন্দ দেখতে গেলেন, এনসিপির যারা নেতৃবৃন্দ তারা শুধু বিবৃতি দিলেন না, তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল করলেন এবং গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে তাদের যেখানে যেখানে সংগঠন রয়েছে সব জায়গাতেই তারা তীব্র প্রতিবাদ তারা শুরু করে দিল। এবারের এই যে ঘটনাটি ঘটল, এর পেছনে ত্রিমাত্রিক কারণ রয়েছে। এক পক্ষ সরাসরি সেনাবাহিনীকে ইঙ্গিত করছে, আর এক পক্ষ পুলিশকে ইঙ্গিত করছে, আর এক পক্ষ জামাতকে দায়ী করার চেষ্টা করছে। আর এই খবরের পেছনে যে অন্তরালে ভারতের হাত রয়েছে, বিদেশি শক্তির হাত রয়েছে, এ কথাও কিন্তু অনেকে বলার চেষ্টা করেছেন। বিশেষ করে জাতীয় পার্টির অফিসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন মিস্টার জিএম কাদের। সেই জিএম কাদেরের যে হাস্যোজ্জ্বল ছবি, এটা এই সময় অসম্ভব একটা বিষয়। এর কারণ হলো যে আপনারা জানেন যে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগকে শাসনে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের লোকজন যতটা আনা দায়ী, তার চেয়ে বেশি দায়ী জাতীয় পার্টির লোকজন। এবং একেবারে সর্বশেষ ভারতের সাহায্যকারী হিসেবে, সেকেন্ড হ্যান্ড হিসেবে জিএম কাদেরের যে ভূমিকা, অ্যাক্টিভিটি, সেটা একেবারে ওপেন সিক্রেট। তো সেক্ষেত্রে পরিবর্তিত বাংলাদেশে আওয়ামী লীগের সেই তাগড়া তাগড়া নেতাগুলো, তারপর শক্তিশালী নেতাগুলো যেখানে জীবন বাঁচাতে তারা পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে সিনা ফুলিয়ে, দাপট দেখিয়ে এই যে জাতীয় পার্টির জিএম কাদের যে অংশটি, এটি যে এখনো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে বা আগামীর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, এরকম একটা ভাবসাব তার মধ্যে যে ফুটে উঠেছে। এটা জুলাই যারা আন্দোলন করছেন তারা কোনো অবস্থাতে এটা সামাল দিতে পারছেন না। এবং অবাক করার বিষয় হলো যে জাতীয় পার্টির মধ্যে এখন যে ফ্র্যাকশন রয়েছে, অর্থাৎ বিভক্তি রয়েছে, সেই বিভক্তিতে জাতীয় পার্টির সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মেধাবী অংশটি, যাদের হাতে অর্থ আছে, টাকা আছে, জনবল আছে, তারা কিন্তু আলাদা জাতীয় পার্টি গঠন করেছে, যার সঙ্গে জিএম কাদের কোনো সম্পর্ক নেই এবং এটা নিয়ে মামলা চলছে। তো এখন সেই মামলা অবশ্য পরে তুলে নেওয়া হয়েছে। কাজেই জিএম কাদের মূলত নিঃসঙ্গ একজন মানুষ। তো সেই নিঃসঙ্গ মানুষ, যিনি তার নির্বাচনী এলাকায় বা বৃহত্তর রংপুরে গত কয়েক মাসে কয়বার গিয়েছেন আমি বলতে পারবো না, তার শরীরও ভালো নয়। তো তিনি এই হঠাৎ এই সময়টিতে অফিসে আসলেন। তারপর সেখানে নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ সেখানে মিছিল করতে গেল, অফিস দখল করতে গেল, বা সেখানে মব সৃষ্টি করতে গেল। যে কথাগুলো বলা হচ্ছে, এটার পেছনে কারণটা কি? এই কারণগুলো যদি আমরা না বুঝতে পারি এবং এই ঘটনার প্রেক্ষিতে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে সরকার, এনসিপি, বিএনপি, জামাত সকলেই যার যার অবস্থানে রীতিমতো গর্জে উঠেছে এবং যার যার অবস্থানে থেকে পুরো পরিস্থিতি এমন একটা জটিল করে তুলেছে। এই অবস্থাতে যদি আগামী 24 ঘন্টা, আবার আমি বলছি আগামী
২৪ ঘন্টা পুরো পরিবেশ পরিস্থিতি যদি সরকার সামাল দিতে না পারে, তাহলে কোনো কিছুই কার নিয়ন্ত্রণে থাকবে না। আপনারা সবাই নুরুল হক নুরুকে চিনেন যে তিনি যাকে বলা হয় এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন, গণ আন্দোলন এবং ক্ষুদ্র এবং সীমিত সামর্থ্য নিয়েও রুখে দাঁড়ানোর যে তাগদ বা শক্তি, এই বাংলাদেশে ৮০-র দশক থেকে এ পর্যন্ত আমি যত গণ আন্দোলন দেখেছি, নুরুল হক নুরুর মতো এরকম সাহসী ডেসপারেট যেটিকে বলা হয়, এরকম নেতা আমাদের রাজনৈতিক অঙ্গনে নেই। নুরুর বাড়ি আমার বাড়ি কাছাকাছি এবং আমি তার এলাকার একজন সম্মানিত ভোটার, তার নির্বাচনী এলাকার একজন সম্মানিত ভোটার। যেহেতু আমি নির্বাচন করব না, তো এই জন্য ওখানে নুরুল হক নুরু শক্তিশালী প্রার্থী, বিএনপির আরেকজন প্রার্থী আছেন জনাব হাসান মামুন, তিনিও শক্তিশালী প্রার্থী, তো আমি সেখানে একজন ভোটার। তো সেই ভোটার হিসেবে সঙ্গত কারণে নুরুর যে অবস্থা, আজকের যে অবস্থা, সেই অবস্থায় আমি শঙ্কিত এবং তার উপর যে আক্রমণ করা হয়েছে, আমি এর বিচার প্রার্থনা করছি, দাবি করছি এবং এটি সুন্দর শান্তিপূর্ণ সমাধান চাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো যে পরিস্থিতি এমন একটা জটিল আবর্ত, সেই জটিল আবর্তটি বুঝতে যদি হয়, হিসাব যদি আপনাকে করতে হয়, তাহলে সেক্ষেত্রে বর্তমান রাজনীতিতে নুরুর যে অবস্থান এবং নুরু কে, এই বিষয়গুলো আপনি মূল্যায়ন না করা পর্যন্ত আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন না। তো এই বিষয়ে আমি যতটুকু জানি আপনাদেরকে খুব সুন্দর করে আমি বলার চেষ্টা করব, যেন আপনারা বুঝতে পারেন। তার আগে দেখে আসি যে কারা আমাদের সঙ্গে আছেন। এখানে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন, যারা এই ঘটনায় খুব খুশি। কাজেই এখানে নতুন কিছু নতুন উল্লেখযোগ্য কোনো বক্তব্য নেই। সেখানে হলো যে নুরু সম্পর্কে বলছিলাম। নুরু সম্পর্কে যেটা বলছিলাম যে তিনি সাহসী, ডেসপারেট এবং অত্যন্ত কৌশলী। তাকে যতটা দেখে মনে হয় যেন আসলে একটু বোকাশোকা টাইপের, একটু রাগী বা মার খেয়ে খেয়ে সে নেতা হয়ে গেছে, কিন্তু ঘটনা তা নয়। তার যথেষ্ট দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে এবং কৌশল রয়েছে। তার যেখানে প্রয়োজন সেখানে সে এমনভাবে যায় বা যেতে পারে যেটা অন্য কেউ যেতে পারে না। যে কথাগুলো খুব ডেসপারেটলি বলা দরকার, সে যেভাবে বলতে পারে ওভাবে সে আমি মানে তাকে যেভাবে বলতে দেখেছি ওইভাবে আমি কখনো দেখিনি। যেমন তাকে একবার বাসায় গ্রেপ্তার করতে গেল, তো অল অন এ সাডেন পুলিশের যে কর্মকর্তা, একজন এসপি লেভেলের কর্মকর্তা, শেখ হাসিনার জমানায় তাকে উঠে নিয়ে আসবে বা তার বাসা তছনছ করবে, কিন্তু সে কিন্তু সাহস হারা হয়নি। সে তখন বলল যে আপনি তো মদ খেয়ে এসেছেন, লাইভে বললো যে আপনি তো মদ খেয়ে এসেছেন, সি সি সি, তওবা আস্তাগফিরুল্লাহ। একজন পুলিশের এসপি পর্যায়ের কর্মকর্তা রাত্রে গ্রেপ্তার করতে আসছেন, তল্লাশি করতে আসছেন, আপনি মদ খেয়ে আসছেন। মানে এই যে বক্তব্যগুলো অন্যান্য আপনি মানে বিএনপি, আওয়ামী লীগের বড় বড় নেতাদের দিকে চিন্তা করেন, বাসায় তল্লাশি করতে গেলে সবাই প্রথমে সেই দিক বিদিক হারিয়ে, কাণ্ডজ্ঞান হারিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকে বা নিশ্চুপ থাকে। তো সেখানে নুরু রিভোল্ট করতে পেরেছে। তাকে অনেকবার মারা হয়েছে, ছাত্রলীগ প্রচণ্ড মার দিয়েছে এবং নির্বাচনী এলাকাতে শেখ হাসিনার জমানাতেও সে বেদম প্রহার খেয়েছে তার এলাকাতে, মানে বলার মতো না। এইবার যেভাবে মার খেয়েছে ওইভাবে স্থানীয় ছাত্রলীগের ছেলেরা, তাও একটা ছোট্ট বাজার, ছোট্ট বাজারের সাধারণ ছেলেরা তারা নুরুকে এরকমভাবে বেদম প্রহার করেছে যেটা বলার মতো না। কিন্তু নুরুকে থামানো যায়নি। সে তারপরে এলাকাতে গেছে। এরপর আবার বিএনপির যখন তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিল, তখনও বিএনপির যারা নেতাকর্মী তাদের সঙ্গে তাদের বহুবার বাহাস হয়েছে এবং সর্বশেষ এটা রীতিমতো গলা চিপাতে যে ঘটনা, সেটা জাতীয় নিউজ হয়েছিল। কিন্তু তারপরেও নুরুকে থামানো যায়নি। এখানে নুরুর একটা বিষয় হলো, নুরুর যারা প্রতিপক্ষ, যারা নুরুকে প্রতিপক্ষ মনে করে, তারা নুরুকে খুব দুর্বল ভাবে। কিন্তু নুরু এখানে যেটা ব্যাপার হলো, তার কানেক্টিভিটিটা বুঝতে হবে।
নুরু ধরুন তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে সম্পর্ক, এটা বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়ে। তারেক রহমান সাহেব শুধু তাকে পছন্দ করেন না, তাকে রেসপেক্ট করেন এবং অনেক কিছু তারেক রহমানের পার্সোনাল বিষয় নুরুর সঙ্গে শেয়ার করেন। দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্রথম উদাহরণ হলো যখন জুলাই বিপ্লব হলো, নুরু প্রথম ব্যক্তি যিনি প্রথম বললেন যে এখানে তারেক রহমান সাহেব হলো এই বিপ্লবের মাস্টার মাইন্ড, বিএনপি হলো এই বিপ্লবের ধারক বাহক। এর কারণ হলো নুরু এবং তার মতো অন্য যারা আছেন, তার দলের যারা লোকজন আছেন, তাদেরকে অর্থ দিয়ে, টাকা কড়ি দিয়ে তিনি নির্দ্বিধায় বললেন যে আমাকে তারেক রহমান সাহেব টাকা দিয়েছেন এই আন্দোলন করার জন্য। সালাউদ্দিন সাহেব টাকা দিয়েছেন, তারপর তাবিথ আউয়াল টাকা দিয়েছেন, এরপর যাকে বলা হয় তাবিথ আউয়ালের পরে এরশাদ টাকা দিয়েছেন। এই টাকা দিয়ে তিনি জুলাই আগস্ট বিপ্লবকে সংগঠিত করেছেন এবং শেখ হাসিনার কাছে ঠিকই তথ্য ছিল। নুরুকে ধরে নেওয়া যাওয়া হয়েছে ডিবি অফিসে, তাকে টানানো হয়েছে, মানে তিনি নিজে বলেছেন যে আমাকে টানিয়ে কুকুরের মতো পেটানো হয়েছে, তো পশুর মতো পেটানো হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু ওই সময়টাতে তিনি একবারও বলেননি যে আমি পার্থর কাছে টাকা পেয়েছি, বরং পার্থকেও নিয়ে যাওয়া হয়েছিল, বলছে যে হ্যাঁ পার্থ ভাই আমাকে কিছু টাকা দিয়েছে আমার মেয়ের চিকিৎসার জন্য, কিন্তু আসল কথা বলেননি। আর তারেক রহমান সাহেব অন্যান্য যারা আছেন তাদের নামেই বলেননি। তো এখানে কিন্তু নুরুর যে পার্সোনালিটি, এটা বুঝতে হবে এবং সে যে একজন কৃতজ্ঞ, যেটা পরবর্তীতে যখন জামাত বা অন্যান্য দল বা এনসিপি তারা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করছিল, তখন একমাত্র নুরু তারেক রহমান সাহেবের পক্ষে তিনি বলেছেন এবং এটা তারেক রহমান সাহেব খুব কৃতজ্ঞ, জাস্ট লাইক হিজ ফাদার অ্যান্ড মাদার, প্রচণ্ড কৃতজ্ঞ। এবং সেই কৃতজ্ঞ হওয়ার কারণে সারা বাংলাদেশে বিএনপির একজন নেতার নমিনেশন কনফার্ম না করে তিনি সবার আগে চিঠি দিয়ে নুরুল হক নুরুর নমিনেশন কনফার্ম করেছিলেন। তো বুঝতে হবে যে তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ের, এবং সেই সম্পর্কের ভিত্তিতে নুরু গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছেন ইংরেজিতে, অর্থনৈতিক অবস্থা একেবারেই যাকে বলা হয় নিম্ন পর্যায়ের, নিম্নবিত্ত পর্যায়ের। তা তিনি স্বীকার করেন যে তিনি আসলে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে রাজনীতি করেন। তার বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে মানে ওরকম কখনো অহমিকা বোধ নেই। গ্রামে তার পরিবার সচ্ছল খেয়ে পড়ে আছে, কিন্তু ঢাকা শহরে ৫ লাখ টাকা খরচ করে মাসে রাজনীতি করার অবস্থা নেই, এটা তিনি স্বীকার করেন। তো এরকম একজন নেতাকে সম্মান জানানোর জন্য জনাব তারেক রহমান তার দলের সবচেয়ে অভিজাত, সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে জনাব টুকু, সালাউদ্দিন সাহেব, এরপর মির্জা ফখরুল সাহেব, ওনারা সবাই অন বিহাফ অফ তারেক রহমান তার সঙ্গে যোগাযোগ করেন এবং অনেকে নুরুর অফিসে এসে নুরুর সঙ্গে বৈঠক করেন। তাহলে বিএনপির সাথে তার সমতা কোন পর্যায়ে বোঝার চেষ্টা করেন। অন্যদিকে জামাতের সঙ্গে তার যে সম্পর্ক, ডাইরেক্ট জামাতের আমিরের সঙ্গে, আমিরের নিচে তার সঙ্গে এরকম কারো যোগাযোগ যদি থাকে সেটা খুব ওই পর্যায়ে। জামাতের আমির তাকে অত্যধিক মহব্বত করেন, ভালোবাসেন, এটা আমি জানি, প্রচণ্ডভাবে জানি। এখন তাদের সঙ্গে কি সম্পর্ক আছে বা না আছে এটা আমি বলতে পারবো না। এরপরে শেখ হাসিনার জামানাতে মানে যাদেরকে ডিপ স্টেটের যাকে বলা হয় রূপক বাহক বলা হতো, যেমন যে গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরী, কিংবা ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংবা ব্র্যাক, এই সকল প্রতিষ্ঠান, তাদের সঙ্গে কিন্তু জনাব নুরুল হক নুরুর একটা একেবারে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক ছিল। আর শেখ হাসিনার সঙ্গে তার যে সম্পর্ক 1 to 1, এটা আপনারা দেখেছেন। ভিপি হওয়ার পর তিনি যেভাবে গিয়েছেন, একদিকে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা তিনি নষ্ট করেছেন কিনা আমি বলতে পারবো না। আবার শেখ হাসিনাও তাকে জুলুম অত্যাচার করেছেন, কিন্তু একটা লিমিট। এইবার এই যে দেখুন, আমি দেখলাম যে রাশেদ বলেছেন যে এইবার নুরুর প্রতি যে আক্রমণ করা হয়েছে, যে অমানসিক নির্যাতন করা হয়েছে,
বাহিনীর পক্ষ থেকে এটি শেখ হাসিনার জমানাতে হয়নি। অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে জমানাতে নুরুর সঙ্গে যে আচরণগুলো হয়েছে ওটা স্থানীয় পর্যায়ে, যেমন নুরু এলাকাতে গিয়েছে, তারা তো নুরুকে বুঝতে পারেনি, তারা মনে করছে নুরু নুরু। কাজেই ওখানকার ইউনিয়ন আওয়ামী লীগের বা যুবলীগের ছেলেরা তারা তার উপর গায়ে হাত তুলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তার উপর হাত তুলেছে, কিন্তু পুলিশ, মিলিটারি এরা কিন্তু সবসময় নুরুকে তার অবস্থান অনুযায়ী সম্মান করেছে। নুরুর সঙ্গে সব গোয়েন্দা সংস্থার একটা ভালো সম্পর্ক, বিদেশি কাদের সাথে জানি না, তবে আপনি চিন্তা করুন যে মোসাদের মতো একটি সংগঠন, সেই কি মিস্টার এফএনডি রয়েছে, সেই এফএনডির সঙ্গে তার সঙ্গে দুবাইতে দেখা হয়েছে এবং এটা এখন ওপেন সিক্রেট। তিনি বলছেন হ্যাঁ তার সঙ্গে দেখা হয়েছে, এবং শেখ হাসিনার জমানাতে এফএনডির সঙ্গে দেখা হয়েছে কি হয়নি এরকম একটা খবরের ভিত্তিতে বিএনপির চট্টগ্রাম জোনের যে শীর্ষ নেতা এবং শীর্ষ ব্যবসায়ী আসলাম, তাকে সারাটা জীবন জেলে কাটাতে হয়েছে। তো সেই নুরু বাপের বেটার মতো, জাস্ট লাইক এ হিরো, সেই মোসাদের সঙ্গে দুবাইতে বৈঠক করে বুক ফুলিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। এসে এয়ারপোর্টে যে বক্তব্য দিয়েছেন, যেভাবে প্রশ্নকারী যারা আছেন সাংবাদিক তাদেরকে ধমক দিয়েছেন, এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে তার কোনো বৈঠক হয়নি, ভালো কথা, কিন্তু হলে কি হতো বলেন, অসুবিধা কি? স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড ওয়েতে। তো এখন মোসাদের টার্গেটে বা মোসাদের সাথে এরকম একটা সম্পর্ক, কাজেই মোসাদের সাথে সম্পর্ক হলে রয়ের সাথে তার একটা সম্পর্ক থাকতে পারে। আর আমেরিকান এম্বাসি তাকে যেভাবে প্রোটেকশন দিয়েছে, পিটার ডি হাস থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, একেবারে প্রথম থেকে নুরু যেদিন থেকে ছাত্র আন্দোলন করে সেদিন থেকেই আমেরিকার সাথে তার একটা চমৎকার সুসম্পর্ক গড়ে উঠেছে। আমেরিকান এম্বাসি অ্যাম্বাসাডর তার বাসা থেকে দাওয়াত করে নুরুকে বিভিন্ন সময় যে সম্মানিত করেছেন, তাদের অনুষ্ঠানে তাকে দাওয়াত করেছে। এমনকি এই যে পাকিস্তান, এখন দেখেন পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু গিয়ে দেখেন যে এই পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী এলেন ইসাহাক দার, তার আগমন উপলক্ষে যে একটা সুধী সমাবেশ হলো, সেখানে বাংলাদেশে খুব অল্প লোক দাওয়াত পেয়েছে, তার মধ্যে নুরু, রাশেদ ওনারা কিন্তু ছিলেন। তা বোঝার চেষ্টা করুন যে তার যে গ্রহণযোগ্যতা, কানেক্টিভিটি একেবারে সর্বজন। এমনকি আমি মনে করি যে তার সাথে যদি জিএম কাদেরের ব্যক্তিগত সম্পর্ক থাকে, রুহুল আমিন হাওলাদার মানে তাদের যারা প্রতিপক্ষ তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকে, এই সম্পর্কটা নুরু মেনটেন করে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু এর মধ্যে এত যার সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে নুরু হঠাৎ করে সেখানে গেলেন কেন? মানে যেখানে এনসিপি রাগ হবে জাতীয় পার্টির ব্যাপারে, সবচেয়ে বেশি বিক্ষুব্ধ হবে এনসিপি, তো সেখানে গণ অধিকার পরিষদ তাদের প্রতি রাগ হলো কেন, এটা একটা প্রশ্নের বিষয়। ২ নম্বর হলো যে গণ অধিকার পরিষদ, হ্যাঁ সেও জুলাই যোদ্ধা, রাগ হতে পারে জাতীয় পার্টির বিরুদ্ধে, সে তার বিক্ষোভ দেখাতে পারে, এর অনেক কারণ থাকতে পারে, কিন্তু সেটাকে আবার দমন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছে, এবং স্পষ্টত এখানে একজন মানে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে পুলিশের হাতে ধরা পড়েছে একজন লোক, এবং বলা হচ্ছে সে জামাতের লোক, নুরুকে যারা পেটাচ্ছিল। এরপরে লাল শার্ট পরা একজন লোক, সেই যাকে দেখা যাচ্ছে যে নুরুকে বেদম প্রহার করেছে, এখন সে কি কোনো বাহিনীর লোক, কোনো গোয়েন্দা সংস্থার লোক, এটা নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে। যা হোক, এখন নুরুকে যেভাবে পেটানো হয়েছে একটা শাসক দলের মানে একটা সংগঠনের এত শীর্ষ নেতা, তাকে যেভাবে পেটানো হয়েছে, যেভাবে আহত করা হয়েছে, এটা নজিরবিহীন। এর মধ্যে আমি মনে করি আমাদের রাজনীতির একটা অশনি সংকেত বিরাজ করছে। এবং এখানে নুরুর যে সহযোগী সাধারণ সম্পাদক মিস্টার রাশেদ বা অন্যান্য যে আরেকজন যে আছে, তারা যে বিবৃতি দিয়েছেন এবং এখানে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে, পুলিশকে উদ্দেশ্য করে তারা যে কথাগুলো বলার চেষ্টা করেছেন যে জুলাই এবং আগস্ট এই যে বিপ্লব, এই বিপ্লবের ব্যাপারে পুলিশ এবং সেনাবাহিনী যারা সদস্য তারা কিছু কটূক্তি করেছেন।
এখন এগুলো রাশেদ বলতে পারবে, আমি শুধুমাত্র তার বক্তব্য শুনে এখানে বললাম। তো এখানে স্পষ্টতই কতগুলো ফ্র্যাকশন দেখা দিয়েছে, বিভেদ বিসংবাদ দেখা দিয়েছে। মানে রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লবী, বিশেষ করে এই জুলাই বিপ্লবে যে যাই বলুক না কেন, ছাত্ররা এনসিপির যারা নেতৃবৃন্দ তারা যদি নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করেন, এ কথা সত্য যে তাদের মাস্টার মাইন্ড নুরুল হক নুরুর হাতে কিন্তু হাসনাত, সার্জিস, মানে এদের যে আন্দোলনের হাতে খড়ি নুরুর মাধ্যমে হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় বিভিন্ন থাকতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে তাদের যে নেতৃত্ব, এটা নুরুর হাত দিয়ে হয়েছে। তো কাজেই এখানে নুরু বলতে গেলে দ্য লিডার অফ দ্য লিডার্স। হ্যাঁ, তো অন্যান্য নেতাদের তিনি নেতা। তো তাকে যখন আক্রমণ করা হয়েছে, তো এই আক্রমণ যদি সরকারের পক্ষ থেকে হয়, এই আক্রমণ যদি বাহিনীগুলোর পক্ষ থেকে হয়, এই আক্রমণ যদি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়, এখানে সন্দেহের তীর অনেকের দিকে। যেমন নুরু একটা সময় তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু হয়তো এখন নেই। এখন নেই কারণ হলো তিনি অতি সম্প্রতি সেই জামাত শিবিরে যোগ দিয়েছেন। তারপরে জামাত শিবির মানে ছাত্র শিবিরে নয়, জামাত, হেফাজত, তারপরে চরমোনাই যে তারা যে রাজনৈতিক কক্ষ করেছেন সেখানে নুরু যোগদান করেছেন। বিএমপি বিক্ষুব্ধ। আবার ইদানিং তিনি যে কথাগুলো বলছেন, খুব স্ট্রেট হতে কথাগুলো বলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। এই কথা সঙ্গত কারণে জামাতের লোক বিক্ষুব্ধ হতে পারে। তো তিনি যেভাবে মানে যখন যেটা ভালো মনে করছেন সেভাবে তিনি বলছেন। অতি সম্প্রতি মাই টিভির যে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হলো, তার ছেলেকে গ্রেপ্তার করা হলো, এটা নিয়ে তিনি মুখ খুলেছেন, যেখানে সেই যে তথাকথিত যে বিদেশি ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, ইউটিউবার রয়েছেন, তারা এখানে ৫ কোটি টাকা চাঁদার দাবি করেছিল, চাঁদা আদায়ের জন্য লোক পাঠিয়েছিল। সেই লোকের সাথে মাই টিভির লোকের হাতাহাতি মারামারি হয়েছে, এইগুলো পেপারে এসেছে। এবং এই কারণেই এই চাঁদাবাজদের কারণে একটা টেলিভিশন গণমাধ্যমের প্রধানকে এভাবে গ্রেপ্তার করা হলো, এটা নুরু বিরোধিতা করেছেন। তার ছেলে যে বাংলাদেশের প্রখ্যাত ইউটিউবার তৌহিদ আফ্রিদি, তাকে গ্রেপ্তারের বিষয়টি, এবং তৌহিদ আফ্রিদির সঙ্গে বাংলাদেশের অনেক প্রভাবশালী লোকের যে সম্পর্ক, তারপরে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বাংলাদেশের অনেক প্রভাবশালী লোক রয়েছে সাথী, এবং ওই যে ৫ কোটি টাকার যে চাঁদা এবং যাকে বলা হয় মাই টিভির যে মালিকানা দাবি, এটা নিয়ে দেশে এবং বিদেশে যে একটা চক্র রয়েছে, সিন্ডিকেট চক্র, চাঁদাবাজ সিন্ডিকেট চক্র, যারা হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি করে চলেছে পর্দার আড়ালে। তারা সরকারি কর্মকর্তা, তারপরে সেনা কর্মকর্তা থেকে শুরু করে বিচার বিভাগ, মানে এমন কোনো বিভাগ নাই যে এই চাঁদাবাজির যারা সিন্ডিকেট, তারা তাদের যে থাবা, চাঁদার যে থাবা, এটা তারা না বসাচ্ছে। তো এই সকল বিষয় নিয়ে নুরু বিদ্রোহ করেছে। এখন নুরুকে নানা রকম ট্যাগ দেওয়া হয়েছে যে এ বিকাশ নুরু, তারপর সে চাঁদাবাজি করে খায়। এটা নিয়ে নুরুর তো কখনো কোনো রাগ ঢাক ছিল না। সে তো বিকাশে টাকা নিয়েছে, এটা বিজ্ঞাপন দিয়ে, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সে টাকা নিয়েছে, এবং সে বলেছে যে আমার এই দল চালাতে মাসে ৫ লাখ ১০ লাখ টাকা লাগে, আমি টাকা পাবো কোথায়? আমার একটা অনুষ্ঠান করতে ১ লাখ টাকা লাগে, যে কোনো একটা অনুষ্ঠান করতে ১ লাখ টাকা লাগে, আর বড় অনুষ্ঠান হলে ৫ লাখ ১০ লাখ টাকা লাগে, আমি এই টাকা তো জনগণের টাকা নিয়েই চলি। তো এটা তো তার কোনো রাগ ঢাক নেই, তিনি এই কথাগুলো বলেছেন। এখন আপনার যদি সন্দেহ, আপনি বলতে পারেন যে ঠিক আছে, কারা টাকা দিচ্ছে, সেই টাকার হিসাব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ব্যাপার হলো যেখানে জামাত, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, অন্যান্য সব রাজনৈতিক দল যেখানে চাঁদার টাকায় চলে, এবং অনেক ক্ষেত্রে চাঁদা তো জোরাজুরি করে আদায় করা হয়, বলতে গেলে অস্ত্র ঠেকিয়ে, মব সৃষ্টি করে, বাধ্য করে চাঁদা আদায় করা হয়। তো সেক্ষেত্রে নুরু তো কাউকে মব করে, কারোর গলায় পিস্তল ঠেকিয়ে, পিঠে পিস্তল ঠেকিয়ে, বা তার নেতাকর্মীদের পাঠিয়ে কোনো অফিস ভাঙচুর করে আজ পর্যন্ত কোথাও থেকে চাঁদা নিয়েছেন,
এরকম অভিযোগ তো তার শত্রুরাও করতে পারবে না। তো সেক্ষেত্রে নুরু অন্য সবার সাথে ব্যতিক্রম, একেবারেই ব্যতিক্রম। তো এখন সেই নুরুর উপর যে আক্রমণ চলেছে, সেই আক্রমণের ফলে একটা জটিল রসায়ন তৈরি হয়ে গেছে। সেই রসায়ন তৈরি হয়ে গেছে সেনাবাহিনীর সঙ্গে এনসিপির। এনসিপি সরাসরি এই ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করছে। এরপর ২ জন উপদেষ্টা, না, আসিফ নজরুল যিনি উপদেষ্টা এবং প্রেস সচিব, তারা সরাসরি নুরুর পক্ষ অবলম্বন করেছেন। আবার আসিফ নজরুল যে নুরুর উপর হামলার নিন্দাবাদ জানিয়েছেন, এটা নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন এবং আসিফ নজরুলকে যেভাবে সমালোচনা করেছেন, এটা রীতিমতো বিস্ময়কর। আমার কাছে আসলে নুরুকেও ভালো লাগে, আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে আমার খুবই ভালো লাগে যে এই ভদ্রলোকের সাহস আছে, যথেষ্ট সাহস আছে। তো তিনি যেটা বলেন স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বলেন, ভালো মন্দ বাজা মরা পরের ব্যাপার, কিন্তু স্ট্রেট ওয়েতে বলেন। সো আই ডু রেসপেক্ট, এই মানুষগুলো রেসপেক্ট করে। কিন্তু যারা রাজনীতিতে খুব মুনাফিকি করে, তারপরে কথা দিয়ে কথা রাখে না, সামনে এগিয়ে কাউকে ঠেলে দিয়ে পিছন থেকে সরে যায়, এই মানুষগুলো বাংলাদেশের রাজনীতিতে যাকে বলা হয় রীতিমতো কি বলবো, মীর জাফরের চেয়েও খারাপ একটা পরিণতি ডেকে নিয়ে আসবে। এখন এই নুরুর যে ঘটনাটা, এই ঘটনাটা আমি খুব স্বাভাবিক মনে করছি না। নুরুকে জাতীয় পার্টির অফিসে পাঠানো হয়েছে বা তিনি গেছেন, এর পেছনে কারণ খুঁজতে হবে। ১, ২ নম্বর হলো যে তার উপরে হঠাৎ করে যে এই যে লাঠিচার্জ হলো, এত নির্মমভাবে তাকে পিটানো হলো, এটারও একটা যথেষ্ট কারণ আছে। ৩ নম্বর হলো তার এই আহত হওয়ার পরে এখন যে ঘটমান বাংলাদেশ যা কিছু ঘটছে সরকারের ভিতরে বাইরে, এটাও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং এই প্রথম একটা মব নিয়ে, একটা ঘটনা নিয়ে সেনাবাহিনীর যে আইএসপিআর রয়েছে সেখান থেকে একটা বিবৃতি এসেছে এই নুরুর এই ঘটনাকে কেন্দ্র করে, যে সরকার কোনো অবস্থাতেই এই মব, মানে সেনাবাহিনী কোনো অবস্থাতে এই মব সহ্য করবে না এবং সেই মব দমন করার জন্য সে বদ্ধপরিকর। এখানে একটা বিষয় স্পষ্ট যে নুরুর এই ঘটনার আগে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন জাতীয় প্রেস ক্লাবে জায়গা না পেয়ে তারা সেখানে আবেদন করেছিল। প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাদেরকে জায়গা দেয়নি, তারা রিপোর্টার্স ইউনিটিতে হল ভাড়া করে অনুষ্ঠান করার সময় সেখানে মব করা হয়েছে এবং সেখানে স্পষ্টতই দেখা গেছে জামাত এখানে সেই মব করেছে এবং সেই মবের প্রেক্ষিতে জামাত যে ক্ষমতাটা দেখিয়েছে এবং জামাতের যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন দেশের বাইরে, সেটা পিনাকি বলেন, অন্য যারা আছেন, সবাই এই ৭১ মঞ্চের যারা উদ্যোক্তা, যাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, তাদের গ্রেপ্তারের ব্যাপারে নিঃসন্দেহে ইনফ্লুয়েন্স করেছে। আদারওয়াইজ তাদের কারোর বিরুদ্ধে এরকম যদি মামলা ছিল না, মোকদ্দমা ছিল না, তারা সমাজে যথেষ্ট পরিচিত এবং নেতিবাচক হিসেবে পরিচিত নয়। তো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে জামাত এবং জামাতের যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তাদের সরকারের উপর যথেষ্ট প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে। তো এই যে প্রভাব এবং প্রতিপত্তি, সেই প্রতিপত্তি সেনাবাহিনী হয়তো কাটিয়ে উঠতে পারেনি। সেনাপ্রধান হয়তো সেই সময় দেশের বাইরে ছিলেন বলে আমার কাছে মনে হচ্ছে, অথবা তিনি এসে পৌঁছেছেন, কিন্তু এই ৭১ মঞ্চের যে ঘটনাটা তিনি এই নুরুর ঘটনার মতো তারা সামাল দিতে পারেনি। তো সেখানে যে মবটা হয়েছে সেই মবটা চারিদিকে রব পড়ে গেছে। সরকার, সেনাবাহিনী, পুলিশ, সবাই মানে সাধারণ আমজনতার ঘৃণার পাত্র হয়ে গেছে। আবার এদিকে নুরুর যে ঘটনা, তার উপর যে লাঠিচার্জ, এখানে মব বন্ধ করা হয়েছে বা মব সামাল দেওয়া হয়েছে, সেটা নুরু করুক বা জাতীয় পার্টি করুক, এটা তদন্ত করলে বোঝা যাবে। কিন্তু এই ঘটনা যেভাবে নিষ্পত্তি হয়েছে, এতে কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কার্যক্রম যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়েছে এবং একই সঙ্গে এখানে রাজনীতির যে দাগগুলো, খতগুলো, এগুলো বের হয়ে আসছে। এখানে নুরুর প্রতি অনেকেই বেশি যাকে বলা হয় পীড়িত
প্রেম ভালোবাসা দেখানোর চেষ্টা করছেন। আসিফ নজরুল সেখানে ছুটে গিয়েছেন। তো এটা কেউ মেনে নিতে পারছে না, এনসিপিও মেনে নিতে পারছে না। আবার এখানে জামাতের লোক ছুটে গিয়েছেন, কিন্তু জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, যেমন জামাতের আমির, নায়েবে আমির, অন্যান্য যারা আছেন, সে সকল মানুষ না গিয়ে অন্য যারা গিয়েছেন তারা অপরিচিত এবং যথেষ্ট প্রস্তুতি নিয়ে গেছেন। এখানেও আমার যথেষ্ট সন্দেহ হয় এই বিষয়গুলো নিয়ে। তো এখন যার জন্য নুরুর এই যে এখন যে নুরুকে নিয়ে যা কিছু হচ্ছে, একদিকে রাজনীতি আর অন্যদিকে সে কিন্তু আসলেই গুরুতরভাবে আহত হয়েছে। সারাটা রাত তার জ্ঞান ছিল না। আমি যখন এই ভিডিও করছি তার কিছুক্ষণ আগে জানতে পারলাম যে তিনি মানে কিছুটা সুস্থর দিকে যাচ্ছেন এবং তার জ্ঞান ফিরে এসেছে। তা আমি সবাইকে অনুরোধ করব দোয়া করার জন্য, তার জন্য, এবং একই সঙ্গে এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা যেন রাজনীতিতে না ঘটে। আর নুরুর এই বিষয়টি যেন সবাই খুব সিরিয়াসলি, ভীষণ রকম সিরিয়াসলি হ্যান্ডেল করেন, এই অনুরোধ রইল। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।